সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এর জন্য নির্বাচন থেমে থাকতে পারে না বললেন মির্জা ফখরুল। গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচনের লক্ষ্যে কাজ করছে অন্তর্বর্তী সরকার, জানালেন আইন উপদেষ্টা। আপনাদের মূল দায়িত্ব হচ্ছে সংস্কার করতে চান সংস্কার করবেন, সেই সঙ্গে একটা নির্বাচন করবেন যে নির্বাচনটা সকলের কাছে গ্রহণযোগ্য হবে। দিনের পর দিন আমরা একটা অনির্বাচিত সরকারের হাতে দেশ চালাতে দিতে পারি না। আমাদের জুলাই গণঅভ্যুত্থানে অন্তত 3টা বড় লক্ষ্য আছে, একটা হচ্ছে বিচার, একটা হচ্ছে সংস্কার, একটা হচ্ছে নির্বাচন। 1 বছরের মধ্যে বিশেষ ট্রাইব্যুনালের সব বিচার শেষ করা হবে বললেন চিফ প্রসিকিউটর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রধান অভিযুক্তদের মামলা আগামী 1 বছরের মধ্যে আমরা শেষ করতে পারবো বলে আশা করছি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাংলাদেশে ঐক্যবদ্ধ থাকবে ফ্যাসিবাদ বিরোধী সব দল বললেন জামায়াতের আমির। ভারতীয় আধিপত্য রুখতে সজাগ থাকার আহ্বান খেলাফত মজলিসের। চলছে বললেন আইজিপি। ছিনতাই হত্যার মতো অপরাধ কমাতে সচেষ্ট বাহিনী। আশ্বাসের পরও বাংলাদেশি কর্মীদের জন্য বন্ধ মালয়েশিয়ার দুয়ার। শ্রমবাজারে কাটছে না অস্থিরতা, সদিচ্ছার অভাব বলছে বায়রা। ভুয়া রিক্রুটিং এজেন্সি ঠেকানোর পরামর্শ। এবং অসহ্য যানজটে দুর্ভোগের নগরী ঢাকা। রাজনৈতিক কারণে 4 বছরেও আলোর মুখ দেখেনি বাস রুট পুনর্বিন্যাস। পথ পরিবর্তনের পর আশায় মুখে উদ্যোক্তারা। সংস্কার একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে এর জন্য নির্বাচন থেমে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সংস্কারের দোহাই দিয়ে অনির্বাচিত সরকারের হাতে বেশি দিন ক্ষমতা থাকা উচিত নয়। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় কথা বলেছেন বিএনপির মহাসচিব। এদিকে আলাদা অনুষ্ঠানে দলটির নেতারা বলেছেন, জনগণের দ্বারা নির্বাচিত নয় বলেই নানা সমস্যা পড়তে হচ্ছে এই অন্তর্বর্তী সরকারকে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নিয়ে রাষ্ট্র মেরামতে সংস্কারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। আলোচনা করে রাজনৈতিক দল, সুশীল সমাজ সহ নানা শ্রেণী পেশার মানুষের সঙ্গে। 6টি সংস্কার কমিশন গঠন করে ডক্টর ইউনূস সরকার। সংস্কার প্রক্রিয়াকে স্বাগত জানালেও নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ চায় বিএনপি। শনিবার এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখালেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বলেন, সংস্কারের কথা বলে নির্বাচন প্রক্রিয়া বন্ধ করা যাবে না। তিনি দাবি করেন, দেশের মানুষের মধ্যে শঙ্কা তৈরি হচ্ছে অন্তর্বর্তী সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন দিতে দেরি করছে কিনা। সংস্কার একটা চলমান প্রক্রিয়া, প্রতি মুহূর্তেই সংস্কার হচ্ছে, সেই সংস্কারের ধারা চলতে থাকবে। সেই জন্য তো নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না। সেই মুহূর্তে তো দিনের পর দিন আমরা একটা অনির্বাচিত সরকারের হাতে দেশ চালাতে দিতে পারি না। সেই কারণেই আমরা যখন কথা বলি যে আমরা নির্বাচনটাকে তাড়াতাড়ি চাই। গত 5 মাসে দেশে কোনো স্বস্তি ফেরেনি দাবি করে বিএনপি মহাসচিব বলেন, সরকারের সঙ্গে জড়িতরা জনগণের সমস্যা না দেখে রাজনৈতিক দলগুলোর দোষ খুঁজে বের করছে। 17 বছর হলেই ভোটার হতে পারবে ডক্টর মোহাম্মদ ইউনূসের এমন প্রস্তাবনা মূলত নির্বাচন কমিশনকে চাপে ফেলবে এবং নির্বাচনকে আরো দূরে ঠেলে দেবে বলেও দাবি তার। সেই কমিশন কাজ করছে, খুব ভালো কথা। এই কমিশন কাজ করছে, কাদের সঙ্গে কাজ করছে? তারা কয়েকজন পণ্ডিত ব্যক্তিকে নিয়ে এসছেন, আমরা তাদেরকে খুব ভালোভাবে চিনি, শ্রদ্ধা করি, সম্মান করি। একই সঙ্গে জনগণের কাছে যান, তারা কি চায় তাদের কাছে জানুন। অথবা রাজনৈতিক দলগুলোকে আক্রমণ করে তাদেরকে তির্যক ভাষায় কথা বলে এই সমস্যার সমাধান হবে না। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আরেক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু দাবি করেন, জনগণের দ্বারা নির্বাচিত নয় বলেই অন্তর্বর্তীকালীন সরকারকে নানা সমস্যায় পড়তে হচ্ছে। রিফর্ম কি হবে? জনগণের ম্যান্ডেট দিয়ে করবে। আপনারা এই রিফর্মের নামে নির্বাচনটাকে পিছিয়ে দিবেন, এটা ঠিক হবে না।
আজকে যেসব সমস্যা হচ্ছে এসব সমস্যা হচ্ছে বিকজ আপনাদের কোনো ম্যান্ডেট নাই, আপনাদের কোনো পলিটিক্যাল ফোর্স নাই। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক সচিবালয়ে আগুনের ঘটনায় কোনো কুলকিনারা না হওয়ায় সরকারের কাছে এর ব্যাখ্যা দাবি করেন। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। আগামী বিজয় দিবসের আগেই জুলাই গণহত্যার বিচার কাজ সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। বিচার, সংস্কার ও নির্বাচনের লক্ষ্যে এই অন্তর্বর্তী সরকার কাজ করছে বলেও জানিয়েছেন তিনি। কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় সংলাপের তৃতীয় অধিবেশনে চিফ প্রসিকিউটর জানিয়েছেন 1 বছরের মধ্যে বিশেষ ট্রাইব্যুনালের সব বিচার শেষ করা হবে। আর অ্যাটর্নি জেনারেল বলেছেন আন্তর্জাতিক মান অনুযায়ী বিচার সম্পন্ন করা হবে। জুলাই আগস্টের গণহত্যার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বিচার কবে শেষ হবে, বিচারের চ্যালেঞ্জই বা কি, এ নিয়ে শনিবার কৃষিবিদ ইনস্টিটিউশনে বসে জাতীয় সংলাপের তৃতীয় অধিবেশন। সংলাপে নানা প্রশ্নের জবাব দেন আইন উপদেষ্টা, অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটর। ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বিচার সংশ্লিষ্টরা বলেন অগ্রাধিকার ভিত্তিতে গণহত্যার মাস্টার মাইন্ডদের বিচার শেষ করা হবে। বিচার হবে আন্তর্জাতিক মানের। ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটিতে সাধারণত টপ কমান্ডারদের বিচার করা হয়। আমরা সেই কারণে এই গণহত্যার যিনি প্রধান নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা সহ তার যে নিচের দিকের কয়েকজন ছিলেন তাদের বিচারকে প্রায়োরিটাইজ করছি এবং আমরা দ্রুততম সময়ের মধ্যে তাদের বিচারটা শেষ করতে চাই, করতে সক্ষম বলে আমরা মনে করি। ঐক্য ছাড়া, সংস্কার ছাড়া এই বিচার প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে করাটা কঠিন এবং দুরূহ বলে মনে করি আমরা। এই জাতি প্রত্যাশা করে এই বিচার নিয়ে যাতে আন্তর্জাতিকভাবে এবং জাতীয়ভাবে কোনো ক্যাঙ্গারু কোর্টের তকমা না লাগে। সংলাপে আইন উপদেষ্টা বলেন আগামী বিজয় দিবসের আগেই সম্পন্ন করা হবে জুলাই আগস্টের গণহত্যার বিচার। হাসিনা সরকারের প্রচুর টাকা আছে, লবিং ক্যাপাসিটি আছে, আমাদের সাথে শত্রুভাবাপন্ন দেশ আছে। আমাদেরকে এমনভাবে বিচার করলে হবে না যে বিচার নিয়ে তীব্র প্রশ্ন উঠতে পারে। প্রশ্ন তারা তুলবেই, কিন্তু তাদের প্রশ্নটা যেন কোনোভাবে যৌক্তিক না হয় সেই চেষ্টাটাও আমাদের রাখতে হবে। গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন জুলাই গণ অভ্যুত্থানের মূল লক্ষ্য বলেও মনে করেন আসিফ নজরুল। আমাদের জুলাই গণ অভ্যুত্থানে অন্তত 3টা বড় লক্ষ্য আছে। একটা হচ্ছে বিচার, একটা হচ্ছে সংস্কার, একটা হচ্ছে নির্বাচন। বিচারটা মূলত আমাদের মন্ত্রণালয়ের দায়িত্বে। এখানে কোনো রকম কোনো গাফলতি হচ্ছে না, হবে না। সংলাপে জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্য এবং বিগত সরকারের আমলে যারা গুম হয়েছিলেন তাদের অভিজ্ঞতা তুলে ধরে দ্রুত বিচারের দাবি জানানো হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সচিবালয়ে শেখ হাসিনার মুখ্য সচিবের অর্থ পাচারের ফাইল ছিল, আর সেগুলো নষ্ট করতেই স্বৈরাচারের প্রেতাত্মারা পরিকল্পিতভাবে আগুন লাগিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ট্রাক চাপায় নিহত ফায়ার ফাইটার নয়নের গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুরে গিয়ে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে একথা বলেছেন তিনি। নয়নের পরিবারের হাতে 2 লাখ টাকা সহায়তাও তুলে দেন রিজভী। আমার ছেলে যে মৃত্যুবরণ করলো তার আমি এক নম্বরে বিচার চাই, আর আমার পরিবার কিভাবে চলবে আমাদের দিকে একটু হলেও দেখবেন। রুহুল কবির রিজভী সাংবাদিকদের কাছে অভিযোগ করেন সচিবালয়ে শেখ হাসিনার মুখ্য সচিবের অর্থ পাচারের ফাইল ছিল, সেগুলো নষ্ট করতেই স্বৈরাচারের প্রেতাত্মারা পরিকল্পিতভাবে আগুন লাগিয়েছে। দেশে পরাজিত স্বৈরাচারের দোসররা রয়েছে, তারা কিন্তু গুরুত্বপূর্ণ জায়গায় এখনো আছেন, সরকারের বিভিন্ন জায়গায় আছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় তারা রয়েছে, ঘাপটি বেড়ে আছেন। কোথায় কি নাশকতা, কোথায় কি চক্রান্ত করছেন তার কোনো ঠিক নেই। এগুলো ঠেকাতে গিয়ে দেশকে একটি শান্তি স্থিতির মধ্যে নিয়ে আসতে গিয়ে জীবন দিচ্ছে নয়নের মতো ছেলেরা। পরাজিত শক্তি এখনো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় ঘাপটি মেরে থেকে ষড়যন্ত্রের পায়তারা করছে। তাদের রুখে গণতন্ত্রকে স্থায়ী রূপ দিতে পারলে দেশে শান্তি ফিরবে বলেও মন্তব্য করেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা। জনগণ তো আপনাদেরকে মনে করে বিপ্লবের সরকার, আন্দোলনের সরকার। আমরা যদি গণতন্ত্রকে একটি স্থায়ী রূপ দেই, আমরা যদি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারি, তাহলেই এই দেশটি টিকবে
এদেশের মানুষের নাগরিক স্বাধীনতা নিশ্চিত হবে। নিহত ফায়ার সার্ভিস কর্মী নয়নের পরিবারের হাতে প্রাথমিক সহায়তা হিসেবে 2 লাখ টাকা তুলে দেন রুহুল কবির রিজভী। আব্দুল রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। সচিবালয়ের 7 নম্বর ভবনে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে দ্বিতীয় দিনের মতো কাজ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শন করেছেন উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির সদস্যরাও। এদিকে সচিবালয় প্রবেশে আরও কড়াকড়ি আরোপ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। বুধবার গভীর রাতে আগুনে পুড়ে যাওয়া সচিবালয়ের 7 নম্বর ভবনে গত দুদিনের মতো শনিবারও তদন্ত কাজে পরিদর্শন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। এ সময় ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত ভবনটির প্রতিটি তলা থেকে সংগ্রহ করা হয় আলামত। পুড়ে যাওয়া বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে দেখেছে আগুনের ঘটনায় গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। এদিকে প্রধান ফটক সহ সচিবালয়ের নিরাপত্তা আরও জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করছেন সেনা সদস্যরাও। তদন্ত কাজে জড়িতরা ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়া হয়নি। নিরাপত্তার স্বার্থে সচিবালয়ের কর্মরতদের স্থায়ী ও অস্থায়ী প্রবেশ পাস ছাড়া সকল ধরনের প্রবেশ বাতিল করা হয়েছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের জন্য ইস্যু করা অ্যাক্রিডেশন কার্ডও বাতিল করা হয়। দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা জানান, তদন্তের স্বার্থে সচিবালয়ে কর্মকর্তারা ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবেন না, এমন নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করায় সাংবাদিকতা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন গণমাধ্যম কর্মীরা। অপরাধী আর রাজনৈতিক কর্মী যারা আছে তাদের বিষয়ে যদি এই সিদ্ধান্তটা নেওয়া হয়ে থাকে, ওর সঙ্গে সাংবাদিক সমাজকে বা সাংবাদিকদের ট্যাগ করা আমার মনে হয় এটা সুবিবেচনা প্রসূত হয় নাই। একমাত্র যাদের ডিজিটাল কার্ড আছে এখানকার স্টাফ যাদের ডিজিটাল কার্ড আছে, স্থায়ী পাস আছে, তারাই ঢুকবে। বহিরাগত কোনো লোক অর্থাৎ কোনো হাত স্লিপ, হাত পাস এগুলি এলাও হবে না। এই মুহূর্তে সচিবালয়ের সামনে আছেন রিপোর্টার প্রসূন আশিস, সরাসরি যাচ্ছি তার কাছে। প্রসূন, দেখুন, সচিবালয়ে আগুনের ঘটনা এখন পুরোপুরি তৎপর রয়েছে সবগুলো গোয়েন্দা সংস্থা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আমি যদি একটু বলি যে গত বুধবার গভীর রাতে যখন এই সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন লাগে, সেই আগুন লাগার পর থেকেই কিন্তু গোয়েন্দা সংস্থাগুলো পুরোপুরি তৎপর রয়েছে। এর পরপরই বৃহস্পতিবার সকাল থেকে যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়, সেই তদন্ত কমিটির কর্মকর্তারা এবং গোয়েন্দা সংস্থা এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগ কিন্তু কিভাবে আগুনটি লাগলো, আগুনের সূত্রপাত এটি বের করার জন্য তন্ন করে এই 7 নম্বর ভবনের প্রতিটি তলায় তারা খুঁজে বেড়াচ্ছেন। আমরা তৃতীয় দিনের মতো আজকেও দেখেছি সচিবালয়ের সামনে আমরা অবস্থান করছি সকাল থেকে। আমরা লক্ষ্য করেছি যে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ তারা কিন্তু কাজ করে যাচ্ছে। একই সঙ্গে যে উচ্চ পর্যায়ের যে তদন্ত কমিটি করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে, সেই কমিটিও কাজ করে যাচ্ছেন। আমি যদি একটু জানিয়ে দিতে চাই যে মূলত আজকে 3 দিন পরে আগামীকালেই কিন্তু একটি প্রাথমিক তদন্ত রিপোর্ট দেওয়ার নির্দেশনা রয়েছে। সেই রিপোর্টটি দেওয়ার পরে আমরা যতটা জানতে পেরেছি আগামীকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি বৈঠকও হবে। ঠিক সেই বৈঠকেই এই আগুনের প্রাথমিক কারণ কি হতে পারে সেটি নির্ণয় হতে পারে বলে আমরা জানতে পেরেছি। যে সচিবালয়ে কিন্তু গত 2 দিনের তুলনায় আজকে আরও বেশি কড়াকড়ি আরোপ করা হয়েছে, জোরদার করা হয়েছে এই নিরাপত্তা ব্যবস্থাটা। আমরা সেটি লক্ষ্য করেছি। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বিজ্ঞপ্তিতে এই কড়াকড়ি আরোপ করা হয় এবং সচিবালয়ে কর্মরত কর্মকর্তা এবং কর্মচারী যারা রয়েছেন তাদের যে প্রবেশ পাস, সেই প্রবেশ পাস ছাড়া সমস্ত প্রবেশ পাস বাতিল করা হয়েছে। এমনকি সাংবাদিকরা যারা কাজ করছেন সাংবাদিকদের প্রবেশ পাসগুলোও কিন্তু বাতিল করা হয়েছে। এই কারণে সাংবাদিকদের পক্ষ থেকে এক ধরনের প্রতিবাদও করা হয়েছে এবং আগামীকাল থেকে যে অফিস খুলবে তখন সাংবাদিকরা কিভাবে সংবাদ সংগ্রহ করবে সেটি নিয়েও প্রশ্ন উঠেছে। মূলত এই ছিল সচিবালয়ের সামনে থেকে সবশেষ তথ্য।
অগ্নিকাণ্ডের পর তদন্তের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম সচিবালয়ে, যুক্ত হয়েছিলেন সহকর্মী প্রসূন আশিস। নতুন বাংলাদেশে ঐক্যবদ্ধ থাকবে ফ্যাসিবাদ বিরোধী সব দল, পাশাপাশি ভারতীয় আধিপত্য রুখতে সজাগ থাকতে হবে সবাইকে। শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশনে এসব কথা বলেছেন জামায়াতের আমির সহ ইসলামী দলগুলোর নেতারা। বিএনপি সহ অন্যান্য দলের নেতারা বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ থাকতে হবে। ভোর থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে মানুষের ঢল। সকাল 9:30টায় উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে সূচনা হয় খেলাফতে মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশন। একই মঞ্চে দেখা যায় বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরও। অতীতের দুঃসহ স্মৃতি তুলে ধরে নতুন বাংলাদেশ গড়তে ঐক্যের ডাক দেন ইসলামী দলগুলোর নেতারা। পাশাপাশি ভারতীয় আধিপত্যবাদ রুখে দিতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারা। বাংলার বর্তমানে বাস্তবতাকে সামনে রেখে, জাতির চাহিদাকে সামনে রেখে আমরা ঐক্যের ভিত তৈরি করেছি। সুন্দর একটা জাতীয় সরকারের মাধ্যমে আমরা দেশটাকে সুন্দর করার জন্য আমরা একত্রিত হয়ে আমরা কাজ করব। পরিশীলিত পরিবর্তিত বাংলাদেশ চাই। সেই বাংলাদেশটা কেমন চাই? সেই বাংলাদেশটা আমাদের সন্তানেরা যে স্লোগান দিয়েছে, সেই স্লোগানের বাংলাদেশ চাই। এই শাসনের জন্য একটা জিনিসই প্রয়োজন, ঐক্য। তারপরে কি ঐক্য, এরপরে কি ঐক্য। 24-এর গণ অভ্যুত্থানের চেতনায় বাংলাদেশকে এগিয়ে নেয়ার অঙ্গীকার করেন বিভিন্ন দলের নেতারা। আমরা সবাই একটা নতুন বাংলাদেশ চাই, সুন্দর বাংলাদেশ চাই, এবং সেজন্য সবাই নিজেদের চিন্তার বিনিময় করব। শক্তি এবং জাতীয় শক্তি আমরা যদি ঐক্যবদ্ধ হই, ইনশাআল্লাহ আমরা এই ষড়যন্ত্র করতে পারবো। আমরা মনে করি যে সংস্কার চলছে, সেই সংস্কার আমূল পরিবর্তন দরকার। দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের লক্ষ্যে আমাদের কোনো আপোষ আমরা করব না। এই লক্ষ্যে কিন্তু আমাদের সকল দলগুলো কিন্তু এক। দীর্ঘ 1.5 দশক পর সোহরাওয়ার্দী উদ্যানের মতো বড় কোনো উন্মুক্ত স্থানে অধিবেশন করতে পারল খেলাফত মজলিস। সামনের দিনগুলোতে দেশের সকল ইসলামী রাজনৈতিক দল যেন স্বাধীনভাবে তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারে, সেই প্রত্যাশায় ব্যক্ত হলো আগত অতিথিদের কণ্ঠে। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। জুলাই গণহত্যার পুনরাবৃত্তি ঠেকাতে পুলিশকে পুনর্গঠন করতে কাজ চলছে বলে জানিয়েছেন আইজিপি বাহারুল আলম। আর ডিএমপি কমিশনার বলেছেন, 5 আগস্টের 72 ঘন্টা আগে পুলিশ সঠিক সিদ্ধান্ত নিলে অনেক প্রাণহানি ঠেকানো যেত। সকালে রাজধানীর রাজারবাগে এক অনুষ্ঠানে এসব কথা বলেছেন তারা। এ সময় এক প্রশ্নের জবাবে পুলিশ প্রধান বলেছেন, চুরি, ছিনতাই, খুনের মতো অপরাধ ঠেকাতে তৎপর রয়েছে বাহিনী। রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা। এতে অংশ নেন পুলিশ মহাপরিদর্শক ও ডিএমপি কমিশনার। জুলাই গণ অভ্যুত্থান প্রসঙ্গ তুলে ধরে পুলিশের বিতর্কিত ভূমিকার সমালোচনা করেন ডিএমপি কমিশনার। 72 ঘন্টা আগেও যদি ওনারা সঠিক সিদ্ধান্ত নিতেন, তাহলে অনেকের জীবন রক্ষা পেত এবং আমাদের পুলিশ সদস্যদেরও অনেকের জীবন রক্ষা পেত। কিন্তু সেইরূপ সিদ্ধান্ত নেওয়া হয়নি। আইজিপি জানান, বাহিনীর পুনর্গঠন করাই তার প্রথম কাজ, যাতে আর কখনোই জুলাই আগস্টের মতো ভূমিকা পালন না করতে পারে পুলিশ। এই পুলিশকে মানুষের কাছে গ্রহণযোগ্য করার দায়িত্ব আপনারা দিয়েছেন, এবং যেই দুঃখজনক ঘটনা জুলাই আগস্ট মাসে ঘটেছে, এর যেন আর পুনরাবৃত্তি না হয়। আমি কি এইরকম কোনো ধারাবাহিকতা তৈরি করতে পারি কিনা, এই 3টা কাজের প্রচেষ্টা আমার সবসময় থাকবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ প্রধান জানান, সারা দেশে চুরি, ছিনতাই, খুন বন্ধে পুলিশের কাছে ম্যাজিক নেই, তবে নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চলছে। আমাদের কাছে তো ওইভাবে ম্যাজিক নেই, এবং আপনারা জানেন যে কি অবস্থা থেকে পুলিশ কোত্থেকে উঠে এসে আমরা কাজ করতে হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদেরও সাহায্য চাচ্ছি, তারা যেন আমাদেরকে সাথে নিয়ে কমিউনিটির কাছে আরেকটু প্রচেষ্টা ওনারা নিয়ে যেতে। আমি মনে করি যে এইটা ছাড়া আমাদের ওইভাবে ক্রাইম এককভাবে আমরা উই ক্যানট ফাইট ইট আউট। তদন্ত শেষে সচিবালয়ে অগ্নিকাণ্ডের বিস্তারিত তথ্য জানানো হবে বলেও জানান আইজিপি। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের জনশক্তি রপ্তানির স্থবিরতা কাটছেই না, যেতে পারছেন না হাজার হাজার কর্মী। এজন্য দেশের ভুয়া রিক্রুটিং এজেন্সি ও মালয়েশিয়া সরকারের দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেয়ার কথা বলছে বাইরা।
আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও নিবন্ধিত এজেন্সিগুলোর মধ্যে প্রতিযোগিতা নিশ্চিতের পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। দীর্ঘদিন বন্ধ থাকার পর 2022 সালের আগস্টে পুনরায় চালু হয় মালয়েশিয়ার শ্রমবাজার। চলতি বছরের 31 মে পর্যন্ত দুই দেশের সরকার নির্ধারিত 101টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে 5.5 লক্ষ কর্মী দেশটিতে পাড়ি দিয়েছেন। যদিও সরকারিভাবে 79,000 টাকা খরচ নির্ধারণ হলেও কর্মী প্রতি ব্যয় হয়েছে 5 থেকে 6 লাখ টাকা। এদিকে হাসিনা আমলে টিকিট জটিলতার কারণে যেতে পারেনি 15 থেকে 18,000 কর্মী। অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার পর পুনরায় দেশটির শ্রমবাজার চালু নিয়ে কথা হচ্ছে। টিকিট জটিলতায় আটকে থাকাদের সহায়তার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, যদিও এ বিষয়ে কোনো পদক্ষেপ দেখছে না বাইরা। বলেছেন যে এই 18,000 লোক কর্মীদেরকে বা 70,000 কর্মীদেরকে যাই হোক হোয়াট এভার কোয়ান্টিটি যারা যেতে পারেনি তাদেরকে উনি নেওয়ার ব্যবস্থা করবেন। প্রসেস চলতেছে, মন্ত্রণালয়ও কাজ করছে, আমাদের দূতাবাস কাজ করছে, হাইকমিশন কাজ করতেছে। এটার ঠিক দৃশ্যমান কোনো অবস্থা আমাদের কাছে এখনো হয়নি। জনশক্তি রপ্তানিতে স্বচ্ছতা আনতে রিক্রুটিং এজেন্সিগুলোকে কঠোরভাবে তদারকি করার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। পাশাপাশি আইন ভঙ্গকারীদের আইনের আওতায় আনার কথাও বলছেন। পুরো পদ্ধতিটাই চলে গেছে হচ্ছে ইনফর্মাল চ্যানেলে বা আন্ডারগ্রাউন্ডে, যেটা কোনো তথ্যপত্র নাই। যাদের কাছ থেকে টাকা পয়সা নেওয়া হচ্ছে বিভিন্ন কারণ দেখিয়ে বিভিন্নভাবে টাকা পয়সা নেওয়া হচ্ছে, সেটা কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। সংস্কারটাকে ধরে না রেখে এটা যত তাড়াতাড়ি সম্ভব কিছু আইন কানুন করা দরকার এবং শক্ত হাতে এই আইন কানুনগুলোকে যেন আমরা বলবৎ করতে পারি সেই সিদ্ধান্ত এই সরকার শুরু করে দিতে পারে। অবৈধ ভিসা কেনাবেচা ও লেনদেন বন্ধ করা না গেলে মালয়েশিয়ার শ্রমবাজার খোলা ও অভিবাসন ব্যয় নিয়ন্ত্রণ কঠিন হবে বলে ধারণা সংশ্লিষ্টদের। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। 20 বছরের উদ্যোগ আর 4 বছরের পরিকল্পনায় শুরু হওয়া বাস রুট রেশনালাইজেশন প্রকল্প এখনও দেখেনি আলোর মুখ। উদ্যোক্তারা বলছেন তৎকালীন পরিবহন নেতাদের রাজনৈতিক প্রভাবই প্রকল্প বাস্তবায়নের মূল বাধা ছিল, আর পট পরিবর্তনের পর সেই বাধা নেই বলে আশার আলো দেখছেন তারা। তবে বিশেষজ্ঞরা বলছেন নির্দিষ্ট রেগুলেটরি অথরিটি প্রতিষ্ঠা করে কাজ করতে হবে দায়বদ্ধতার সঙ্গে। আশরাফুল ইসলামের ছবিতে দেখব শফিকুজ্জামান রুবেলের রিপোর্ট। নানা কাঠঘর পুড়িয়ে ভোগান্তিহীন যাত্রী সেবা নিশ্চিত করতে রাজধানীতে 2021 সালে যাত্রা শুরু করা বাস রুট রেশনালাইজেশন প্রকল্প সফলতার মুখ দেখেনি, বরং দিন গড়ানোর সাথে সাথে যানজটের তীব্রতা বেড়ে ঢাকা হয়ে উঠেছে অসহ্য দুর্ভোগের নগরীতে। অথচ যানজটের কবলে কর্মঘণ্টা নষ্ট হওয়ায় লাভ ক্ষতির হিসেব মিলিয়ে বাস চালকরাও আসতে চান এক ছাতার নিচে। ভোগান্তি থেকে মুক্তি পেতে যাত্রীদের প্রত্যাশা সড়ক হয়ে উঠুক শৃঙ্খলাপূর্ণ। বাসে সিট খালি আছে, আপনি আসেন, উঠার পরে দেখি যে সিট ফাঁকা নাই। যত থামবে না, যত থামলে যানজট কমবে না। বোকা দেখে কন্ডাক্টর আমাকে বেতনই ভালো। রাজধানীর এই যানজট থেকে রেহাই পেতে বাস চালক ও যাত্রীরা উভয়ই চান বাস রুট রেশনালাইজেশনের আওতাযুক্ত হতে। তাহলে প্রতিবন্ধকতা কোথায়? কেনই বা এত বছর প্রচেষ্টা করেও এই প্রকল্পটি আলোর মুখ দেখেনি? প্রকল্পটির তত্ত্বাবধানে থাকা ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসি এর কাছেই সেই জিজ্ঞাসা। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ জানায় তৎকালীন পরিবহন নেতাদের রাজনৈতিক প্রভাব, অবৈধ বাসে দৌরাত্ম্য, মালিকানা হারানোর ভয়ে বাস কোম্পানির অনীহা ও লেনদেনের স্বচ্ছতার অভাব ছিল প্রধান অন্তরায়। নতুন করে দায়িত্ব পাওয়া পরিবহন নেতারাও সরকারের উদ্যোগকে স্বাগত জানান। তৎকালীন যে বাস মালিক সমিতি ছিলেন, শ্রমিক যে সংগঠন ছিলেন, তাদের থেকে আমরা সহযোগিতা পেলাম না। এমনকি এখানে যারা আবেদন করেছেন তাদেরকে অনেক ধরনের হয়রানি হেনস্থার শিকার হতে হয়েছে। প্রতিটি কোম্পানি এবং প্রতিটি মালিককেই ডেকে কথা বলে এই অবস্থার পরিবর্তন করার জন্য আমরা উদ্যোগী হচ্ছি। সড়কের শৃঙ্খলা ফেরাতে এবার ছাড় দিতে নারাজ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। সংস্থাটির চেয়ারম্যান জানান আর নয় নৈরাজ্য, ফিটনেস না থাকলে মিলবে না লাইসেন্স। তোমরা যাকে ফিট মনে করবে তাকে সেই শুধু লাইসেন্স পাবে, যাকে ফিট মনে করবে না সে লাইসেন্স পাবে না। মে মাসের পরে আর পুরনো গাড়ি রাখবো না, আমরা রাখবো না। তবে এই বিশেষজ্ঞর মতে বাস রুট রেশনালাইজেশন বাস্তবায়ন করতে হলে মেট্রো কিংবা বিআরটির মতো একটা রেগুলেটরি অথরিটি প্রতিষ্ঠা করতে হবে, যারা প্রতিনিয়ত সেবার মানদণ্ড পর্যবেক্ষণ করবে। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারি এইটাও ফেল করবে,
কারণ পদ্ধতিগতভাবে কোনো রেগুলেটরি অথরিটি নাই, এরকম একটা প্রতিষ্ঠান করে দায়বদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরো বলেন, এখনই মোক্ষম সময় উদ্যোগ নেয়ার। এই সরকার ব্যর্থ হলে এ স্বপ্ন আর বাস্তবায়ন হওয়া সম্ভব নয় বলেও মনে করেন অধ্যাপক শামসুল হক। এই সরকারের সময় সাকসেসফুল না হওয়া তার মানে অত্যন্ত বেদনাদায়ক হবে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। নৌ শ্রমিকদের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দরে বহির্নগরের পণ্য খালাস। গভীর সাগরে লাখ লাখ টন পণ্য নিয়ে ভাসছে 25টি মাদার ভ্যাসেল। পণ্য খালাস করতে না পারায় প্রতিটি জাহাজকে দৈনিক 12 থেকে 15,000 ডলার জরিমানাও গুনতে হচ্ছে। এছাড়াও কর্ণফুলী নদীর 16টি ঘাটসহ ভন্ত্রী নৌরুটে পণ্য পরিবহন বন্ধ হয়ে গেছে। এমন পরিস্থিতি চললে বাজারে ভোগ্যপণ্য ও শিল্পের কাঁচামালের সংকট তৈরির আশঙ্কা ব্যবসায়ীদের। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় ফেরদৌস লিপির রিপোর্ট। নৌ শ্রমিকদের কর্মবিরতিতে কর্ণফুলীতে নোঙর করে আছে শত শত লাইটারের জাহাজ। নগরীর 16টি ঘাটসহ দেশের অভ্যন্তরীণ নৌ রুটে পণ্য পরিবহন পুরোপুরি বন্ধ। আমদানি পণ্য লাইটারিং বন্ধ হওয়ায় বহির্নোঙরে অলস বসে আছে 25টির মতো বিদেশি মাদার ভেসেল। এসব জাহাজে খালাসের অপেক্ষায় লাখ লাখ টন সিমেন্ট, ক্লিংকার, তেল, চিনি সহ বিভিন্ন খাদ্যপণ্য। ফলে এক ধরনের অচল অবস্থা চলছে চট্টগ্রাম বন্দরের খালাস প্রক্রিয়ায়। ফুড গ্রেইন, সুগার, সিমেন্ট, ক্লিংকার এবং অয়েল ট্যাঙ্কার, তো সেই জাহাজগুলোতে কাজ না হওয়ার কারণে এগুলা আইডলিং করছে। এতে আমাদের এই প্রত্যেকটা জাহাজের ফিক্সড অপারেটিং কস্ট বাবদ যে প্রায় 10 থেকে 15,000 ডলার গচ্চা যাচ্ছে। এমন পরিস্থিতি চললে বাজারে ভোগ্যপণ্য ও শিল্পের কাঁচামাল সরবরাহ সংকট তৈরির আশঙ্কা ব্যবসায়ীদের। দেশ বিষম সংকটে চলে যাবে, তাই আমরা আমাদের এই নৌপথে নিরাপত্তার জন্য যে দাবি দিয়েছি, আশা করি এই দাবিটা যেন আমাদের পূরণ। খালাস সেটি কিন্তু সম্পূর্ণ স্থবির হয়ে আছে এবং এটি যখন শুরু হবে তত করে এই পণ্যগুলো খালাস করে আবার নতুন করে যখন মাদার ভেসেলগুলোতে তারা পণ্য নিতে যাবে তখন কিন্তু একটা দীর্ঘ সারি হয়ে যাবে, কিউ হয়ে যাবে এবং এটার রেশ কিন্তু বেশ কিছুদিন টানতে হবে। কষ্ট হলেও আমরা বিচার চাই, কারণ আমাদেরও তো নিরাপত্তার বিষয় আছে এখানে। সঠিক বিচার না পাওয়া পর্যন্ত আমাদের লাগাতার আন্দোলন চলতে থাকবে। নানা অব্যবস্থাপনার পাশাপাশি গ্যাস, পানি এবং বিদ্যুতের সংযোগ নিশ্চিত করতে না পারায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অধিকাংশ আবাসিক প্রকল্প মুখ থুবড়ে পড়ছে। স্বাধীনতার পর নগরীর বিভিন্ন স্থানে 585 একর জায়গায় 10টি প্রকল্পে 6,307টি প্লট বরাদ্দ দেওয়া হলেও অধিকাংশ প্লট এখনও খালি। ব্যাংক ঋণের টাকা দিয়ে প্লট কিনে বাড়ি করতে না পেরে চরম ভোগান্তিতে হাজার হাজার মানুষ। স্বাক্ষর ত্রিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। স্বাধীনতার আগে 1963 সালে কাতালগঞ্জ এবং 1965 সালে আগ্রাবাদ আবাসিক এলাকার মাধ্যমে পরিকল্পিত নগরী গড়ে তোলার প্রকল্প নিয়েছিল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। কিন্তু স্বাধীনতার পর নেওয়া 10টি প্রকল্প নানা অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে পর্যায়ক্রমে তা ব্যর্থতায় পরিণত হয়েছে। নগরীর অক্সিজেন এলাকায় সবচেয়ে বড় আবাসিক এলাকা গড়ে তোলার পরিকল্পনা নিয়েছিল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। 2008 সালে এখানকার 1700 একর জায়গার উপর তৈরি করা হয়েছে 1748টি প্লট। 16 বছর আগেই প্লট মালিকেরা তাদের প্লট বুঝে নিয়েছেন। ভূমিসহ নানা জটিলতায় এখন পর্যন্ত বিশাল এই অঞ্চলে একটি ভবনও ওঠেনি। 2008 সালে প্লট পাইছি, কিন্তু এখনো আমরা বাড়িঘর করতে পারিনি। অবকাঠামো এবং নিরাপত্তা কেউ আগায় না আসলে প্লট করার মতো তো আমরা বাড়ি করার মতো সুযোগ হবে না আমাদের। 759 প্লটের চাঁদগাঁও আবাসিক, 423 প্লটের কল্পলোক আবাসিক প্রথম পর্যায় এবং 181 প্লটের চন্দ্রিমা আবাসিক এলাকার প্লট মালিকেরা নিজেদের উদ্যোগেই আবাসনের ব্যবস্থা করে নিয়েছে। নগরীর একেবারে কাছাকাছি কর্ণফুলী নদীর তীরবর্তী এই এলাকায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ 1995 সালে গড়ে তুলেছিল কর্ণফুলী আবাসিক এলাকা। 52 একর জায়গার উপর তৈরি করা হয়েছিল 517টি প্লট। প্লট মালিকেরা প্লট বুঝে নিয়েছেন, কিন্তু 29 বছর পেরিয়ে গেল নানা জটিলতায় এখানে কোনো ভবন ওঠেনি। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের এই আবাসিক প্রকল্প অনেকটা ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে। এদিকে
985 প্লটের সলিমপুর আবাসিক, 1356 প্লটের কল্পলোক আবাসিক দ্বিতীয় পর্যায়ে কিছু ভবন উঠল, পরিপূর্ণ আবাসিকের রূপ পায়নি। এজন্য সিডিএর আগের পরিষদকে দায়ী করছেন এই নগরবিদ। শুধু প্লট দিলেই কিন্তু প্রকল্প চালু হয়ে যাবে না। এক্ষেত্রে তৎকালীন যারা ব্যবস্থাপনায় ছিলেন তাদের সমন্বিত কর্মোদ্যোগের একটা অভাব আমরা দেখেছি, যার ফলে হয়তো প্লট পেয়েছে, পানি পায় নাই বা বিদ্যুৎ পায় নাই। অভিযোগ উঠেছে কোনো রকম পূর্ণাঙ্গ পরিকল্পনা ছাড়াই গড়ে তোলা হয়েছে এসব আবাসিক এলাকার প্লট। বিশেষ করে তদবিরের মাধ্যমে বেশি আবেদনকারীকে প্লট দিতে গিয়ে প্লটের সাইজ নামিয়ে আনা হয়েছে 3 থেকে 4 কাঠায়, অথচ খরচ অনুযায়ী ভবন তুলতে প্রয়োজন ছিল 8 থেকে 10 কাঠার প্লট। ইন্ডিভিজুয়ালি একজনকে একটা প্লট দিয়ে দিলাম, তাও প্লটের সাইজ করলাম 2.5 কাঠা থেকে 3 কাঠা, 4 কাঠা, 5 কাঠা। তো এটা 5 কাঠার নিচে আসাই উচিত ছিল না যদি আপনি এই প্রজেক্টটাকে ভাইবেল করতে চান। 60 বর্গ মাইলের এই চট্টগ্রাম নগরীতে লোক সংখ্যা 70 লাখের বেশি। সিডিএর তথ্য অনুযায়ী এই নগরীতে বহুতল ভবন রয়েছে 4,01,721টি। এর মধ্যে 3,87,000 1 থেকে 6 তলা, 13,480টি 6 থেকে 10 তলা এবং 484টি 10 তলার অধিক। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি। অনলাইন নিবন্ধন সহ 14 ধরনের বিধিনিষেধ মেনে প্রবালদ্বীপ সেন্ট মার্টিন ভ্রমণ করতে হচ্ছে পর্যটকদের। নতুন নিয়ম অনুযায়ী ট্রাভেল পাস নিয়ে প্রতিদিন 2000 পর্যটক এই দ্বীপটিতে যেতে পারছেন, একই সঙ্গে করতে পারছেন রাত্রি যাপন। মোহাম্মদ ফরজের ক্যামেরায় সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। কক্সবাজারের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট। সূর্য না ওঠার আগেই হাজির শত শত ভ্রমণ পিপাসু। নতুন নিয়ম অনুযায়ী করতে হয় অনলাইন নিবন্ধন আর নিতে হয় ট্রাভেল পাস, যা হয়ে যাচ্ছে টিকিটের সঙ্গে। জাহাজে ওঠার আগেই প্রশাসনের কড়া তৎপরতা। ট্রাভেল পাসের পাশাপাশি পর্যটকদের হাতে প্লাস্টিক কিংবা পলিথিন আছে কিনা করা হয় তল্লাশি। দেয়া হয় সেন্ট মার্টিন ভ্রমণে সরকারি বিধিনিষেধের ধারণাও। তবে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন জাহাজ চলাচলে সমস্যার কথাও বলছে জাহাজ কর্তৃপক্ষ। এইখান থেকে কক্সবাজার থেকে 6 ঘন্টার মতো লাগে। টেকনাফ হলে তো খুব তাড়াতাড়ি যাওয়া যায়, 2.5 ঘন্টা 3 ঘন্টায়। কিন্তু টেকনাফে যেহেতু বর্তমান পরিস্থিতিতে যাওয়া সম্ভব না, ইনানি দিয়ে গেলেও অনেক সময় কম লাগে। 1 নভেম্বর থেকে টেকনাফ সেন্ট মার্টিন এবং কক্সবাজার সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচলের সরকারি সিদ্ধান্ত ছিল। তবে নানা জটিলতায় এতদিন সেন্ট মার্টিন ভ্রমণে যেতে পারেননি পর্যটকরা। দীর্ঘ প্রতীক্ষার পর 1 ডিসেম্বর থেকে শুরু হয় সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল। আসার পর নেমে আবার চলে যেতে হচ্ছে। এরকম হয়েছে যে 15 মিনিট শুধু থাকতে পারছি, স্টে করতে পারছি। আমরা বাংলাদেশের নাগরিক, আমরা যে কোনো সময় সেন্ট মার্টিনে আসবো, সেন্ট মার্টিনে যাব। টাইমটা না কমিয়ে আসলে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, কিভাবে কি করা যায়, ওই দিকে মনোযোগ দেওয়া উচিত। এবার পর্যটকের সমাগম কম, বাজারও কিছুটা ফাঁকা। পর্যটনকে ঘিরে নির্মিত হোটেল রেস্তোরাঁ 50% বন্ধ। অনেকে নিজস্ব স্বর্ণ গহনাপাতি এগুলো বন্ধক দিয়ে হোটেলগুলো চালু করেছে সংস্কার করে। তো আমরা এই 2 মাসে এর মধ্যে যেই হারে পর্যটক আসতেছে 2000, আমরা আশঙ্কায় আছি এই টাকাও উঠে আসবে না। এদিকে পরিবেশবাদী সংগঠনগুলো বিধিনিষেধকে স্বাগত জানিয়েছে। আর পরিবেশ অধিদপ্তর বলছে সচেতনতা বাড়ানোর পাশাপাশি বিধিনিষেধ না মানলে কঠোরতা অবলম্বন করা হবে। কঠোর না হলে আপনি যে যার যার মতো করে করবেন, এটা হয় না। এবং আরেকটু সচেতনতা বাড়ানোর পরে আমরা কঠোরতার দিকেও যেতে হবে আমাদেরকে। প্রতি বছর অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সেন্ট মার্টিন দ্বীপ পর্যটকদের জন্য উন্মুক্ত থাকলেও এবার ভ্রমণ ও রাত্রি যাপনে এ সময় কমিয়ে করা হয়েছে 2 মাস। প্রবালদ্বীপ সেন্ট মার্টিনকে রক্ষায় দেয়া হয়েছে নানা বিধিনিষেধ। তবে এই বিধিনিষেধ অনেকটাই রয়েছে এখনো পর্যন্ত অকার্যকর। তবে পরিবেশবাদী সংগঠনগুলোর দাবি যাতে পুরোপুরি কার্যকর হয় এসব বিধিনিষেধ। প্রবালদ্বীপ সেন্ট মার্টিন থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক বন্ধের আদেশ স্থগিত রাখতে সুপ্রিম কোর্টের প্রতি আহ্বান জানিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 10 জানুয়ারি এই বিষয়ে মার্কিন আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগেই এই আহ্বান জানিয়েছেন ট্রাম্প। আইন অনুযায়ী টিকটকের চীনা মালিক প্রতিষ্ঠান
হোয়াইট ড্যান্সকে 19 জানুয়ারির মধ্যে অ্যাপটি কোনো মার্কিন কোম্পানির কাছে বিক্রি করতে হবে, নতুবা এটি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করা হবে। বর্তমানে যুক্তরাষ্ট্রে 170 মিলিয়নেরও বেশি টিকটক ব্যবহারকারী রয়েছে। টিকটক ইতিমধ্যে জানিয়েছে তাদের ব্যবহারকারীর ডেটা যুক্তরাষ্ট্রে সংরক্ষিত এবং মার্কিন ক্লাউড সার্ভিস অপারেটর ওরাকলের মাধ্যমে এটি পরিচালিত হয়। পাশাপাশি টিকটকের মূল প্রতিষ্ঠান হোয়াইট ড্যান্স ইতিমধ্যে এই আইন বাতিলের আবেদন করেছে। বিপিএলকে সামনে রেখে তৃতীয় দিনের মতো অনুশীলন করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে আজই প্রথমবারের মতো ব্যাটে বলে নিজেদের ঝালিয়ে নিয়েছে সিলেট স্ট্রাইকার্স। বরিশালের ডোরায় যোগ দিয়েছেন পাকিস্তানের গতি তারকা শাহিন শাহ আফ্রিদি। শুক্রবার রাতে ঢাকায় পৌঁছেই পরদিন অনুশীলনে নামেন আফ্রিদি, করেছেন লম্বা সময় বোলিং। আফ্রিদি ছাড়াও অনুশীলন করেছেন আরেক পাকিস্তানি ফাহিম আশরাফ, ছিলেন কাইল ময়ার্স আর মোহাম্মদ নবীও। গতকাল ম্যাচ সিনারিওতে সাউদার্ন আর্মিরা নিজেদের ঝালিয়ে নিলেও আজ পুরোটা সময় করেছে ব্যাটিং আর বোলিং, ছিলেন তামিম ইকবালও। অন্যদিকে প্রথম দিন অনুশীলন করা সিলেটের হয়ে মাঠে নামেননি মাশরাফি। মূলত লোকাল ক্রিকেটারদের নিয়েই অনুশীলন করেছে স্ট্রাইকার্স। রান ফর হিরোজ অফ আওয়ার ভিক্টরি প্রতিবাদে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভে হয়ে গেল বিজয় দিবস হাফ ম্যারাথন। সেনাবাহিনী ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে প্রতিযোগিতা অংশ নেন দেশি বিদেশি 400 দৌড়বিদ, যেখানে পুরুষ ক্যাটাগরিতে ইমরান হাসান ও নারী ক্যাটাগরিতে মেজর শাওলিন সিগমা চ্যাম্পিয়ন হয়েছেন। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। তখনও সূর্যের আলো ফোটেনি, তার আগেই সাগর পাড়ে হাজির দেশি বিদেশি দৌড়বিদরা। নিবন্ধন প্রক্রিয়ার পরপরই বালিয়াড়িতে নেমে পড়েন অনুশীলনে। ভোর 6টা বিজয় দিবস হাফ ম্যারাথনের উদ্বোধন করেন সেনাবাহিনীর 10 পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম। এর পরপরই শুরু হয় দৌড়। পাহাড় সমুদ্রের কোল ঘেঁষে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মেরিন ড্রাইভ। শীতের আমেজে সমুদ্রের ঢেউয়ে ছন্দে ছন্দে দৌড়ান প্রতিযোগীরা। ম্যারাথন প্রতিযোগিতায় পিছিয়ে ছিলেন না বিদেশিরাও, মেতে ওঠেন আনন্দে। এত বেশি ভালো লাগে, সুন্দর দেশ, সুন্দর রাস্তা, তাই হারা হারা দুইটি আর 4 নাম্বার পাই আর আজামা এবার আর ফাতি ফিনিশ করছে। আমি ফার্স্ট টাইম মেরিন ড্রাইভে হাফ ম্যারাথন দিতে আসছি, খুব এক্সাইটেড। পুরুষ ক্যাটাগরিতে 21 কিলোমিটার এই হাফ ম্যারাথনে 1 ঘন্টা 8 মিনিট 6 সেকেন্ডে অতিক্রম করে চ্যাম্পিয়ন হন ইমরান হাসান। আর নারী ক্যাটাগরিতে 1 ঘন্টা 37 মিনিট 39 সেকেন্ডে অতিক্রম করে চ্যাম্পিয়ন হন মেজর শাওলিন সিগমা। এরকম আয়োজন যেন প্রত্যেকটা জেলা উপজেলাতে হয়, যাতে তরুণরা মাদক থেকে বিরত থাকে। অনেক দৌড়িয়েছি জীবনে, এখনো ভালো লাগছে, এনজয়িং দ্য টাইম। ইনানি ব্যাওয়াচ পয়েন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সেনাবাহিনীর 10 পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার এবং জেলা প্রশাসক। এ সময় তারা বলেন, পর্যটন নগরীকে বিশ্বের কাছে তুলে ধরা এবং আকর্ষণীয় করতে আগামীতে আরো বড় বড় আয়োজনে সহযোগিতা অব্যাহত থাকবে। আবহাওয়া যখন এরকম মনোরম থাকবে, এই পরিবেশে আমরা সামনের দিনগুলোতে হয়তো আমরা একটা সাইক্লিং রেসিং এর আমরা চিন্তা ভাবনা করছি। এই কক্সবাজারের যে আরো অপরূপ সৌন্দর্যের যে লীলা, সেগুলোকে ধারণ করে আমরা আমাদের পর্যটনকে আরো বেশি সমৃদ্ধ করতে চাই। কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বিজয় দিবস হাফ ম্যারাথনের ব্যবস্থাপনায় ছিল কক্সবাজার রানার্স কমিউনিটি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। আগামী বিজয় দিবসের আগেই জুলাই গণহত্যার বিচার সম্পন্ন হবে আশা আইন উপদেষ্টার। বিচার সংস্কার ও নির্বাচনের লক্ষ্যে কাজ করছে সরকার। সংস্কারের নামে অনির্বাচিত সরকারের হাতে বেশি দিন ক্ষমতা থাকা উচিত নয় বললেন মির্জা ফখরুল। 17 বছর হলেই ভোটার করার প্রস্তাব চাপে ফেলবে কমিশনকে। এবং নতুন বাংলাদেশ ঐক্যবদ্ধ থাকবে ফ্যাসিবাদ বিরোধী সব দল বললেন জামায়াতের আমির। ভারতীয় আধিপত্য রুখতে সজাগ থাকার আহ্বান খেলাফত মজলিসের। এই ছিল দুপুরের সময়, সঙ্গেই থাকুন সময়।